তিনটে মেগা সিরিয়ালের কাজ করছি। আমি নামটা বলবো না বলে সেদিন আমি ডিক্লেয়ার করেছিলাম। আজকে বলছি আমাদের ডিরেক্টর, আগে ডিরেক্টর ছিলেন, আমি মনসা মেগা সিরিয়ালে আমি 3 মাস তার আন্ডারে কাজ করেছিলাম ডিরেক্টর হিসাবে। এখন তিনি মানে স্যার বলবো না কি বলবো জানি না, মিস্টার সিজিত রায় এখন হয়েছেন উনি ডিরেক্টর কাম প্রডিউসার। উনার মেগা সিরিয়াল তিনটে চলছে, একটা দাসানি 1, একটা দাসানি 2, আর একটা হচ্ছে NT1 মানে NT1। এই তিনটে মেগা সিরিয়ালে ম্যানেজার হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যানেজার গিল্ডে, যেটা সিলেক্টেড 2020 সালে আমাদেরকে সিলেক্টেড কমিটি হয়েছিল স্টেজ থেকে, যেটা আমাদের ব্যালট বিরোধী পক্ষকে দেখানো হয়নি, স্টেজ থেকে ডিক্লেয়ার করা হয়েছিল যে কে কটা ভোট পেয়েছে। সেই কৌশিক মন্ডল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের সিনিয়র প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রডিউসার কাম ডিরেক্টর শ্রী সিজিত রায়ের তিনটে মেগা সিরিয়ালে একজন ম্যানেজার শ্রী কৌশিক মন্ডল কাজ করিতেছে এখনো পর্যন্ত। আমি এর আগের প্রেস কনফারেন্সে সেটা বলিনি, আজকে নামটা আমি ডিক্লেয়ার করলাম। একটা দাসানি 1, একটা দাসানি 2, আর 3 নম্বর হচ্ছে NT1। একজন ম্যানেজার তিনটে মেগা সিরিয়ালে কাজ করছে। আমি এই নামটা আপনাদের প্রেসকে জানাই। ওকে, আচ্ছা আমরা বড় কথা হচ্ছে আমাদের এই মুহূর্তে জানতে হবে আমরা হচ্ছি রাষ্ট্রীয়বাদ এবং হিন্দুত্ববাদ। আমরা হিন্দুত্বের বাঁচানো, হিন্দুত্ববাদ, আমরা রাষ্ট্রীয়বাদ, হিন্দুত্ববাদ জিতে আসছি। আমরা হিন্দুত্বরে কোনো হাসান জামালউদ্দিন হাসান চলবে না, চলবে না, চলবে না। আমরা হিন্দু, আমরা কোনো পার্টি করা না, আমরা জাতীয় আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ম্যানেজারদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের ম্যানেজারদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে। একটা সিস্টেম বজায় রাখার চেষ্টা করবে, সেটা সবার জন্য। সিস্টেম ভেঙে দিলে ইন্ডাস্ট্রি আগে ভাঙাটি হয়ে যাবে। যাক, ওগুলো নিয়ে আমরা কিছু মনে করছি না, জাস্ট কথাটা বলতে হয় তাই বললাম। এবার আমি অনুরোধ করব আমাদের তরফ থেকে বরুণ চক্রবর্তীকে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, যত গুণী মানুষ আছেন, শিল্পীরা আছেন, সবাইকে আমার প্রণাম। যারা আমার থেকে ছোট আছেন তাদের ভালোবাসা। কিছু মনে করবেন না, আমি গিল্ডের সাথে না, অডিও গিল্ডের সাথে বহু বছর ধরে যুক্ত। আমি ছোট বড় কাজ করি, হয়তো আমাকে প্রত্যেকটা মানুষ এখানে চেনে মোটামুটি করে। আমি ফিকশন করি না, নন ফিকশনে কাজ করি। আজকে আমাদের অডিও গিল্ডের যে লোগোটা করা আছে, এই লোগোটা দেখাচ্ছে, আপনারা দেখলে দেখতে পারবেন। এই লোগোটা আমার করা, এটা আমার বানানো, এটা আমার করা। ওই গিল্ডের অফিসের জন্য প্রথম উৎসবটা বলেছিল যে একটা অফিস করতে হবে, তা আমরা সবাই রাজি হয়েছিলাম, সে অফিসটাও করা হয়েছে। কোনো কারণে উৎসবটা দেখো নেই। আমি লাস্ট 4 বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম 2019 সালে। তা আমি নিজের এর জন্য ছেড়ে দিয়েছি, আমার ভাল লাগে না। আমি একটু তারকাটা লোক, বেসিক্যালি তারকাটা লোক একটুখানি, কারণ আমি অন্যায় করি না, অন্যায় প্রশ্রয় দিই না, ওটা পারি না। এই রাহুলের যেদিনকে মৃত্যুদিনের জন্য মিছিল হয়েছিল সেদিনকেও গেছিলাম, যেদিনকে হয়েছিল সবই এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন। এর জন্য কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাপার নেই। আমি আমার গিল্ডের জন্য আমার কোনো অভিযোগ নেই। আমার গিল্ডে অভিযোগ কোথায়, যখন আমি কাজ করতে যাই, একটু ছোট বড় কাজ করি হয়তো আমি, তো সেখানে গেলে 2 না 3টে অ্যাসিস্ট্যান্ট লাগবে। 3টে অ্যাসিস্ট্যান্ট করতাম, তাদের অ্যাসিস্ট্যান্টের রেমুনারেশন কারোর যদি 1 টাকা হতো, সেটা 3 টাকা করে দিয়েছিলাম আমি। তারা এখনো সে টাকা পায়, 3টে অ্যাসিস্ট্যান্ট করে কাজ করে, সেই উৎসটাও জানে। আমি কোনোদিন প্রতিবাদ ছাড়া করতে পারিনি, কিন্তু আমার একটাই বক্তব্য, এই যে আমি, আমার মিসেস খুব অসুস্থ, সেটা সবাই জানে, ইন্ডাস্ট্রি সবাই জানে। তো আমি তার জন্য বলেছিলাম যে কাজ করবার জন্য। আমি খুব একটা বড় প্রোডাকশনে কাজ করতাম, লাস্ট 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। 3 মাস না 6 মাস হয়ে গেল, সেটা হচ্ছে জি বাংলা। আমার বলতে কোনো অসুবিধা নেই, আমার, আমি তার কাটা লোক তো, বলে দিই একটু। সারেগামাপা আমি করি, 2012 সাল থেকে সারেগামা সাউন্ড ইঞ্জিনিয়ার আমি, সবাই চেনে আমাকে।
মোটামুটি এখানে যারা আছে সবাই মোটামুটি চেনে। তা আমাকে ভেন্ডারদের দিয়ে এই ভেন্ডারদের কার্ড যে হয়েছিল তখন কোনো একটা কারণে উৎসবটাও দিয়েছিল, তাদের কি দিয়েছিল, পিসিরা ছিল, সবাই ছিল, সবাইকে দেওয়া হয়েছিল। সেই ভেন্ডারের কার্ডটা কি কারণে, কারণটা হচ্ছে যে তারা একটা ভলেন্টারি বয়স্ক লোক, তারা এত দ্বন্দ্বের কাজ করে, তাদের দেওয়া হোক উৎসবটা দিয়েছিল। এখন তারা হয়ে গেছে ভেন্ডাররা ইকুইপমেন্ট দিয়ে তাদের নিজের ছেলেদেরকে বসিয়ে দিচ্ছে, যার জন্য আমাদের কাজ চলে যাচ্ছে। যাদের কাজ দিতে যাচ্ছি, আমি একজনের নাম, কারোর নাম আমি উল্লেখ করতে চাই না, তাও উল্লেখ করে দিচ্ছি, রাজীব পাল বলে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আমি তো দুবেলা খাই না, একটু গাড়ি চলি, ওই গাড়ি একটু আছে আমার, ওই গাড়ি করে চলি, গাড়ি করে ফিরি, আমার কোনো চাপ নেই। বলতো না এভাবে কাজ করা যাবে না, 3টে আসছে নিতে হবে, সেটা বেদি নিতে হবে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, আমি তাও নিয়েছি। এটা কিন্তু কোনো যোগ্যতা কারণ নয়, একটা এসে সেটা বেদি নিয়ে কি কাজ করবে, তাও আমি নিয়েছি সংগঠনের উদ্দেশ্যে। কিন্তু এটা কিন্তু সংগঠনের কাজ নয়। আমি বলছি, এই তো নুপুর বললো, সবাই বললো, এই কোভিডের সময় কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি থেকে এই বরুণ চক্রবর্তী টাকা তুলে দিয়েছে, আমাকে সমস্ত প্রমাণ আছে। আমি নিজের পয়সায় কিন্তু একটা পয়সা নিজের অ্যাকাউন্টে নিইনি, সব ফেডারেশনকে দিয়েছি, সব ফেডারেশনের কাছে আছে। কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, তারপর হচ্ছে জিৎ গাঙ্গুলি, সিদ্ধজিৎ, যত আর্টিস্ট আছে সবাই টাকা দিয়েছে। 7,30,000 টাকা তুলে দিয়েছিল, 7,30,000 টাকা প্লাস গিল্ডে তবিতা ফবিতা সবাই আছে, সবাই জানে। আমি গিল্ডে চাল ডাল আলু কিনে ওখানে প্যাক করে প্রত্যেকটা লোককে খাবার দিয়েছি। আমি কিন্তু গিল্ডের থেকে একটা 9 পয়সা নিইনি, নিজের পয়সা দিয়েছি। গিল্ডও দিয়েছে, রাজীবও কিছু টাকা দিয়েছে। কেন মিথ্যা কথা বলবো, কারণ মিথ্যা কথা বলা তো আমার উচিত না, আমি পারবো না। দিয়েছে, করে দিয়েছিলাম। অনেক লোক বারুইপুর থেকে এসে নিয়ে গেছে। তারপরে আমাদের এখানে রমেন কুন্ডু বলে একজন মানুষ ছিলেন, যে আমাদের গিল্ডের একজন সদস্য, এখনো আছেন, কিন্তু ওনার তো অসুস্থতার কারণে আসতে পারেন না। তা উনিও ওখানে ছিলেন, তখন ওখানে ট্রেজারার ছিলেন, রমেনদা সব জানেন। তা আজকে এটা কাকে বলবো, কাকে বলতে পারবো আমি নিজে যাই না। কিন্তু এই জিনিসগুলো বন্ধ করা হোক, 2টো লোক নিতে হবে না 3টে লোক নিতে হবে, এই কালচারটা বন্ধ করা হোক। যে কোনো প্রডিউসার, ডিরেক্টর যাই হোক, তারা একটা সিস্টেম তৈরি করেন যে আমরা এই বাজেট, আজকে এই সিস্টেমে একটা লোক নেব, কালকে 2টো লোক নেব, কিন্তু একদিনে যে 2টো লোক নিতে হবে সেটা কিন্তু কারোর জোর করা উচিত না। তো এটাই সবার কাছে রিকোয়েস্ট। এটা আমি বাকি যারা আছেন সবাই কথা বলবেন। আমার একটাই রিকোয়েস্ট রাজীব পালকে, যে আপনি একটু দেখুন যে এই যেন এই কালচারটা বন্ধ হয়ে যায়। অনেক আমার সাথে হয়েছে, আমার পাশে কে কজন দাঁড়িয়েছে সব আমি জানি, কে দাঁড়ায়নি সেটাও জানি। আমার দাঁড়ানোর পাশে কেউ দরকার নেই, দাঁড়িয়েছে নিশ্চয়ই সবাই, না দাঁড়ালে আমি বসে আছি কি করে, আমি তো বসেই আছি, আমি তো দাঁড়াইনি। তো ওই জন্য বলছি, যাই করবেন ঠিকভাবে কথা বলবেন, সবাই একটুখানি ভদ্রভাবে কথা বলবেন। আমি এই প্রেসের মাধ্যমে একটা আবেদন রাখছি। বর্তমান আমাদের ফেডারেশনের যেসব নিয়ম কানুনগুলো আমাদের জীবন এবং জীবিকার কাজে লাগতো, সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাপিয়াদির কাছে আমাদের অনুরোধ, কে কি করে গেছে আমার জানার দরকার নেই, আপনি আসুন, এসে নতুন করে নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের কমিটিগুলোকে গঠন করুন, এবং আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করলে যে পয়সাগুলো পাই, যে কোনো কারণে আগের লোকের ভুলের জন্য আমরা আমাদের ওয়েজ প্রায় 30% এখনো আমরা হাতে পাচ্ছি। আপনি যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি এসে এই বিচার কীভাবে হওয়া দরকার এবং কত তাড়াতাড়ি আমরা তার অন্তর্ভুক্ত হতে পারি, এটা যদি আপনি করে দেন তাহলে খুব ভালো হয়। কে কী করেছে, কে কীভাবে নির্বাচন করেছে, কার কী দোষ, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আমি চাই যে পাপিয়াদির নেতৃত্বে নতুন করে কমিটি গঠন হোক, এবং সেই কমিটি আমাদের ইন্ডাস্ট্রি যা যা নিয়মকানুন আছে সেগুলো সম্পূর্ণ পূরণ করুন, যাতে আমরা আমাদের ওয়েজ যে পরিমাণ
30% করে বৃদ্ধি হয়েছে, যে কোনো কারণে আমরা এখনো হাতে পাইনি, সেগুলো যদি আমাদের হাতে আসে তাহলে খুব ভালো হয়। এবং দায়িত্ব সহকারে, যেহেতু নতুন সরকার এসছে, তাদের কাছে আবেদন, আপনারা আসুন, ফেডারেশনটাকে নতুন করে তৈরি করে আমাদের অন্তত বাঁচিয়ে তোলার চেষ্টা করুন। নাহলে এই বাজারে আমরা যে কাজ করে যে পয়সা পাই, তাতে আর আমরা কোনোভাবেই নিজেদের বেঁধে রাখতে পারছি না। তাই আপনি যত তাড়াতাড়ি ফেডারেশনের দায়িত্ব নিয়ে এবং আমাদের এই সমস্যা সমাধান করে দেবেন, আমরা আপনাকে দুহাত ধরে আশীর্বাদ করব। এই হচ্ছে আমার কথা। আরেকটা কথা হচ্ছে আমার ছোট্ট রিকোয়েস্ট, এটা সবার কাছে, যে কোনো ধরুন লাইটে আমরা কাজ করি, কেউ ক্যামেরায় কাজ করি বা সাউন্ডে কাজ করি, ভেন্ডারের কাজটা করুক। ভেন্ডার যেন নিজের লোক দিচ্ছে, তারা রেমুনেশন পাক, আমি তাদের কোনো বলছি না রেমুনেশন না পাক, রেমুনেশন পাক, কিন্তু তাদের কাজটা তাদের করতে, ভেন্ডার যদি নিজে ঠিক করে নেয় যে আমি প্যাকেজ করে নিচ্ছি, সেটা যেন না হয়। আমি অনেকের নাম বলতে পারি, একজনের নাম বলেছি স্বপন দাস, স্বপন কুমার দাস, যে ভেন্ডার, সাউন্ড ভেন্ডার, দাস অডিও, এটা বন্ধ করতে হবে। উনি ওনার ছেলেকে দিয়ে বসিয়ে কাজ করিয়ে দিচ্ছেন, দুটো লোক নিয়ে নিচ্ছেন, দিয়ে আমাদের কাজটা পেটে ভাতটা মারছেন। আমি যদি কাজ না জানতাম তাহলে আমি বুঝতে পারতাম যে আমি কাজ জানি না। আমি এখনো বলছি, পিছনে অনেক লোক বসে আছেন আমাদের সিনিয়ররা, যারা কাজ করতে গিয়ে ইকুইপমেন্ট নিয়ে প্রচুর প্রবলেমে ফেস করেন। তারা গালাগালি খায় সারাদিন ধরে, এই কেন সাউন্ডটা হচ্ছে না, সাউন্ডটা কেন হচ্ছে না, কিন্তু সাউন্ডে তাদের দোষ নেই। তাদের প্রবলেমটা হচ্ছে তারা ইকুইপমেন্ট ঠিক মতো পাচ্ছেন না। তারা কিন্তু কাজ জানে না তা কিন্তু নয়। এইটাই সবার কাছে রিকোয়েস্ট, একটু বলবেন। নুপুর, তোমাকেও বললাম, তুমি একটু দেখো এটা প্লিজ, এটা রিকোয়েস্ট তোমাকে, যে এই ভেন্ডারে কাজ করুন, তারা সাপ্লাই করুন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জন্য লোক না নিয়ে কাজ না করে, সেটা আমরা বাকি আমরা পরবর্তী সময় কথা বলে নেবো। তুমি দেখে নাও, ঠিক আছে? ঠিক আছে, নুপুরের নেতৃত্বে আমরা আগামী দিন আমাদের ইন্ডাস্ট্রি যেসব প্রোগ্রামগুলো হয় যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি এবং কাজে জিতে পারি, তার ব্যবস্থা হোক, এই দাবি রেখে আমরা আমাদের বক্তব্য শেষ করলাম। আমরা একেবারেই শেষের দিকে একটু সময় পেয়েছি নিজেদের কথা বলবার জন্য, দীর্ঘায়িত করব না। তো আমাদের যেটা সব থেকে বড় কয়েকটা সমস্যা আছে বলে মনে হয়, বিশেষ করে আমি আমাদের গিল্ডের দিকটা ফোকাস করব। আমি সিনে আর্ট ডাইরেক্টরস গিল্ডের মেম্বার, এবং আমরা এখানে যারাই আছি যে কজন, প্রত্যেকেই সম্মানীয় সদস্য সিনে আর্ট ডাইরেক্টরস গিল্ডের। তো আমাদের গিল্ডে এতক্ষণ সবাই সিন্ডিকেট নিয়ে অনেক কথা বলে গেছেন, সবাই শুনেছেন, আমাদের গিল্ডে থেকে বাদ যায়নি। এবং যারা এই সিন্ডিকেটের দৌরাত্ম্য চালিয়েছে, তাদের প্রথম সারির লিডারগুলোই আমাদের গিল্ডে আছে। আমি নাম উল্লেখ করছি না, আপনারা সবাই তাদের নাম জানেন একদম। তো আমরা একটা জায়গায় ভীষণ কনফিউজ যে আদৌ কি তারা এখনো কিন্তু রয়েছে এবং রীতিমতো তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এইটাকে কি করে ভাঙা হবে? কারণ এটা না ভাঙতে পারলে আমাদের সমস্ত আলোচনা বৃথা। একদম। আমরা জানতে চাই, আজকে বিশেষ করে জানতে চাই যে পদ্ধতিটা কি হবে। আজকে শুনুন কতটা মানে চরম বাজে জায়গায় চলে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানেন যে আর্ট ডাইরেকশন এটা কিন্তু একটা সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ এরিয়া, একটা ছবির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এরিয়া। আর্ট ডাইরেকশন একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। সেখানে একটা প্রযোজক, একজন ডিরেক্টর, প্রত্যেককে এক জায়গায় বসে আমাদের কি বানাতে চাচ্ছি সেটা আলোচনা, এবং তার থেকেও বড় হচ্ছে তার একটা বাজেট প্রথমেই দিতে হয়। তার উপর আমরা কাজটা পাবো কি পাবো না সেগুলো ডিপেন্ড করে। তো এখানে যেটা হয়েছে, আমাদের শুটিং চলছে আপাতত দেখা যাচ্ছে প্রায় 30টা, আমাদের কিন্তু 300টা মেম্বার, অ্যাসিস্ট্যান্ট এবং আর্ট ডিরেক্টর মিলিয়ে 300 জন মেম্বার। তাহলে কাজ করছে কারা? দেখা যাচ্ছে এক একজন 8টা 10টা কাজ করছে পার্টিকুলার একটা ব্যক্তি, এবং দীর্ঘদিন ধরে আমরা বহুবার বলে এসেছি যে একটা আর্ট ডিরেক্টর একটা কাজ করুক বা দুটো কাজ করুক বড় জোর, কিন্তু কোনো মতে সম্ভব বলুন তো? তারাও তো একটা প্রডিউসারের থেকে পয়সা নিচ্ছে, তার মানে একটা জায়গায় তারা প্রেজেন্ট থাকছে না, অন্য জায়গায় যখন যাচ্ছে তার মানে সেই প্রডিউসারেরও পয়সা নিচ্ছে। পার্ট বাই পার্ট নিক বা না নিক, তাকে তো পেমেন্ট করতে হচ্ছে, কম নিক বা বেশি নিক, কিন্তু এটা তো উচিত নয়। আমরা দেখেছি
শিক্ষকতার ক্ষেত্রে কি হয়, যারা স্কুলে চাকরি করে তারা কিন্তু প্রাইভেটে টিউশন পড়াতে পারে না। কেন? যে তিনি সরকারি একটা জায়গা থেকে মাইনে পায়, তিনি বাইরে আর অন্য কাউকে পড়াবেন না, তিনি সেখানে নিযুক্ত থাকুন। এটা তো আমাদের আইনের মধ্যেই আছে। অথচ আমাদের আর্ট ডিপার্টমেন্টে একজন সরকারি কর্মীকে নেওয়া হয়েছে, তার নাম রণজিৎ ঘড়ুই, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। সেই ভদ্রলোক আমাদের গিল্ডে থেকে অনেকগুলো কাজ করছে এবং ঠিক গিল্ডের মধ্যমণি হয়ে আছে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে। আজকে থ্রেড কালচার যেভাবে তৈরি হয়েছে, আমাকে একদিন বলা হলো যে তুমি কাজ করছো, তুমি এগ্রিমেন্ট দেখাও। আর সত্যি বলতে কি, সেই হাউসে আমি 15 বছর কাজ করেছি। করার পরে হঠাৎ করে একদিনে আমি তাকে বলতে পারিনি যে আমি এগ্রিমেন্ট করে দিন দাদা, কারণ এখানে একটা বিশ্বস্ততার জায়গা নষ্ট হচ্ছে। তো আমি সেটা আমার গিল্ডকে জানাই যে ভাই আমি কাজটা করব না, এখানে আমি এগ্রিমেন্ট দেখাতে পারবো না। যথারীতি গিল্ড থেকেই তারা চলে গেল, কাজটা করলো, অথচ তারা কোনো এগ্রিমেন্ট করেনি সেই প্রডিউসারের সঙ্গে। আমার কাছে সব এভিডেন্স আছে। এটা নিয়ে যখন আমি জানতে চেয়েছি, রাত্রেবেলা আমার বাড়িতে ফোন আছে, সেই রেকর্ডিংও আছে। আমি নাম বলছি, অভিজিৎ গোস্বামী, আমাদের সেক্রেটারি মানস ভট্টাচার্য, আর্ট ডিরেক্টর গিল্ডের, তার এরা হচ্ছে চেলা, একদমই চেলা বলে আমি উল্লেখ করছি। সেই রাত্রেবেলা আমায় ফোন করে নানা রকমভাবে থ্রেট করেছে, তোমায় বুঝে নেবো, তোমায় দেখে নেবো, তুমি এগ্রিমেন্ট চাওয়ার কে, তুমি কোন লেভেলের আর্ট ডিরেক্টর, হ্যান ত্যান অনেক কথা বলেছে। তো আমি তারপরে যথারীতি আমিও দু কথা বলি, কিন্তু পরের দিন উল্টে আমার কাছে শোকজ লেটার আসে এবং আমি সেই লেটারের জবাব দিই। এই ধরনের অত্যাচার করেছে এবং অনেকগুলো কাজে গিয়ে দেখতে পেয়েছি যে যেটা আমার করার কথা, সেই কাজগুলো কোনোভাবে আমাদের গিল্ডে চলে গেছে। গিল্ডের ঠিক 10 থেকে 12টা লোক এক জায়গায় এসে তারা একটা সব কাজ নিজেরা ভাগ করে নিচ্ছে। তারা কাজের কোনো অন্য কারোর দায়িত্ব নিচ্ছে না, যা কাজ আসছে এক একজন 10টা 12টা কাজ করছে, খুব খুব কম রেমুনারেশনে কাজ করছে। 10টা কাজে 10 টাকা করে নিচে বসিয়ে যাচ্ছে। কিন্তু প্রপার যেটা রেমুনারেশন হওয়া উচিত আর ডিরেক্টরের, যে একটা কাজ করব আমি ওই কাজে থাকবো। ক্যামেরাম্যান সারাক্ষণ থাকে কাজে, ক্যামেরাম্যানের প্রয়োজনীয়তা আর্ট ডিরেক্টরেরও প্রয়োজনীয়তা, প্রতি শটে তো চেঞ্জ হচ্ছে। সেখানে আর্ট ডিরেক্টর কেন থাকবে না, অথচ টাকা নিচ্ছে? কিন্তু তারা থাকেই না। একটা যোগ্য ছেলেকে সেখানে রেখে অল্প টাকার বিনিময়ে তারা অ্যাকচুয়ালি তোলা তুলছে। আপনারা সবাই, আমি তোলা ছাড়া এটাকে কি বলবো? যে আর্ট ডিরেক্টর যোগ্য, তার থাকা উচিত ক্যামেরার ফ্রেমের পিছনে ক্যামেরাম্যানের সঙ্গে। সে কি করছে? একটা রামশ্যাম যদুমধু তাকে বসিয়ে দিচ্ছে। তার আউটপুট আর আর্ট ডিরেক্টরের আউটপুট এক হবে? কিন্তু দেখা যাচ্ছে যে দিনের শেষে সেই ছেলেটা ওখানে খাটছে, কিন্তু তার ভাগের টাকাটা কিন্তু আর্ট ডিরেক্টর নিয়ে যাচ্ছে। এই অন্যায় দীর্ঘদিন ধরে চলছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। তার থেকেও চরম অন্যায় যেটা বলি, বর্তমানে আমাদের গিল্ডের সেক্রেটারি কে আছে আপনারা সবাই জানেন, মানস ভট্টাচার্য, প্রায় 15 বছর আছে। তো মানস একটা সেটিং হওয়ার যোগ্য না। আমি এখানে একটা সেটিং এর বক্তব্য বলছি, আমি তার নামও বলছি, অভয় তার নাম, প্রেসিডেন্ট সেটিং গিল্ডের। তার নিজের বক্তব্য যে মানুষ একটা সেটিং হওয়ার যোগ্য না, সে কাজ জানে না। অথচ সে দীর্ঘদিন ধরে আর্ট ডিরেক্টরদের মাথার উপর ছবি করাচ্ছে। নিজে একটা ছবি করেনি, একটা বিজ্ঞাপন করেনি, এটা কিছু করেনি। সে তন্ময় চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেছে, এখন গিল্ডকে ধরে এদিক ওদিক করেছে, রোজগার করছে। তাহলে একটা আর্ট ডিরেক্টর গিল্ডের, এটা তো একটা লজ্জা যে একটা অ্যাসিস্ট্যান্ট সব আর্ট ডিরেক্টরদের মাথায় ছড়ি ঘোরাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে ডিসিপ্লিন হতে বলছে। এটা নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা নিয়ে কথা বলতে হবে। আমি এই 2026-এর 12ই এপ্রিল আমাদের গিল্ডের নির্বাচন, ওরা রীতিমতো ধমকি সুরে নির্বাচন রেখেছিল যে দেখি আপনারা আসুন, কেউ দিন, মানে ভেবেছিল ওদের এগেন্স্টে কেউ বডি দাঁড় করাবে না। আমি দাঁড় করিয়েছিল, আমি দেখলাম প্রতিবাদটা হওয়া দরকার। আমাদের প্রেসিডেন্ট ছিল সমীর কুণ্ডু, আমি সেক্রেটারির পদে দাঁড়িয়েছিলাম মানুষের এগেনস্টে সম্পাদক হিসেবে, এবং আমার এখানেও যারা আছে কয়েকজন আমাদের সহযোগী তারা ছিলেন।
আরও অনেকে আজকে প্রেজেন্ট ছিল, আমাদের প্রায় 20-25 জন আরও আজকে ছিলেন, তারা আস্তে আস্তে চলে গেছেন নির্দিষ্ট কাজে, তো তারাও ছিলেন। আমরা এদের এগেনস্টে একটা বডি দাঁড় করি এবং খুব কম সংখ্যক ভোটে আমরা হেরেছি, ওরাই জিতে গেছে। তো এখানে ওদের মেশিনারি কাজ করেছে। আমি আমার শেষ বক্তব্য বলবো যেটা হচ্ছে যে এই ধরনের লোকেদের গিল্ডের মাথায় যারা এই মেশিনারিগুলো অ্যাপ্লাই করেছে, প্রশাসনিক স্তর থেকে তাদের সহযোগিতা পেয়ে তারা কিন্তু এখনো আছে। আমার একটা আবেদন যে তারা আর কতদিন থাকবে, প্রত্যেককে আগে নামিয়ে দেওয়া উচিত পদ থেকে, এবং এবার আর ইলেকশন না, সিলেকশন হবে। এবার একটা সিলেকশন করে দিন, আপনারা সিলেকশন করে দেবেন যে এরা থাকবে, আর ইলেকশনের দরকার নেই, যোগ্য ব্যক্তি সিলেকশনের উপরে থাকুক। আমি আর বিশেষ কিছু বলছি না, এটুকুই বলছি। আরো অনেক কিছু বলার আছে, দেখুন এখন একটা প্রায় শেষের সময়, তো আমি আরো হয়তো আমাদের কেউ কিছু বলবেন। আরো বিশেষ করে যারা যারা নির্যাতিত আমাদের এখানে আমার পিছনেই আছে, প্রত্যেকেই, সবার বললে অনেক সময় যাবে, আমি ছোট করে রমেশকে কিছু বলতে বলছি। আচ্ছা, আমি বাবলুকে কিছু বলতে আগে প্রাক্তন সেক্রেটারি বলতে পারো যে আমাদের ভোটে হেরে গেছে। এবার আমাদের অ্যাকচুয়ালি গিল্ডে না সিলেকশন হতো, ইলেকশন কোনোদিন হতো না। আর্ট ডিরেক্টর গিল্ডটা ছিল একটা ঘুঘুর বাসা। একটা আর্ট ডিরেক্টর যেভাবে পরিচালনা করেছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর চোরে দাঁড়িয়ে গেছে, চোর পরিণত হয়েছিল। না, আগে বর্তমানে একটু চেঞ্জ হয়েছে, তার কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে প্রডিউসারদের কাছে কাজ দেখিয়ে তাদের কাছে প্রমাণ করতে পেরেছিলাম আমাদের মায়না বাড়িয়েছিল। তবে সেখানে আর্ট ডিরেক্টর গিল্ডের কোনো অবদান ছিল না। আমি বাবলু ওরফে সোমেন মণ্ডল, আমি নয়নতারা করতে করতে আমি কনকদাকে আমি ইমপ্রেস করতে পেরেছিলাম যে আমাদের আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টরের কাজটা কোন জায়গায়, কোন পর্যায় থেকে করে, মিডফিল্ড হয়ে কাজ করে। সে সেটটা তৈরি করে দেয়, টোটাল পপসটাকে কালেক্ট করে দেয়, তারপরে কিন্তু শুটিংটা চালু হয় সেটটা হওয়ার পরে। এবং কনকদা নিজে খুশি হয়ে আমার মায়না বাড়ি দিয়েছিল। তারপরে আমি গিলকে রিকোয়েস্ট করেছিলাম, দেখ একটা প্রডিউসার যখন টাকাটা দিচ্ছে তখন আদার্স প্রডিউসারের কাছে তোরা রিকোয়েস্ট কর, এবং যে ভালো কাজ জানবি, ভালো কাজের পরিপ্রেক্ষিতে তোদের মায়নাটা বাড়িয়ে যা। তো সেই অবস্থায় প্রডিউসাররা মেনে নিয়েছিল, এবং অনেক আন্দোলনের পরে আমরা একটা জায়গা চোর থেকে মোটামুটি একটা সুস্থ পরিবেশে আসতে পেরেছিলাম। তারপরে আমাদের গিল্ডে সিলেকশন থেকে আমরা ইলেকশনে আনলাম অনেক কষ্ট করে, ইলেকশনটা আসতে চাচ্ছিল না। তো গিল্ডের নিয়ম কি? গিল্ডের নিয়ম হচ্ছে 300টা ছেলে আছে, 300টা ছেলেকে ডিস্ট্রিবিউট করে একটা কাজ দেওয়া। কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করে কোনোদিনই কাজ হয় না। কাজ হয় মুষ্টিমেয় কয়েকটা লবিতে, 10 থেকে 12 জনের লোক। তারা হিন্দি করবে, তারা বাংলা করবে, তারা বদলি করবে, মারাঠি করবে, ইংলিশ করবে, তারাই করবে। আর গিল্ডের আর কোনো মেম্বার নেই। আদার্স মেম্বাররা অনেক বলেছে আমাকে যে বাবলুদা আপনি কিছু বলুন, কিন্তু কি বলবো, আমি তো বডিতে নেই, আমি কিছু বলতে পারতাম না। আর সবচেয়ে মজার ব্যাপার, কার্ডগুলো দিয়েছে। আমি একটা প্রশ্ন, আমি ডাইরেক্ট এটা স্বরূপ বিশ্বাসকে বলবো পরে, আগে বলবো আমাদের সেক্রেটারিকে। রাজা বলে যে ভদ্রলোক আছে, সে কোন আর্ট ডিরেক্টরের কাছ থেকে কাজ শিখে এসছেন, কার কাছে ট্রেনিং নিয়েছেন, কার কাছে অবজারভার করেছেন, সে কাজ কোথা থেকে পেল? স্বরূপদার বাড়ার ছেলে বলে সে কাজ পেয়ে যেতে পারে? এই প্রশ্নটা আমি রেখে দিলাম। এই প্রশ্নটা আমাদের অনেক বড় বড় আর্ট ডিরেক্টর আছে বডিতে, জয়চন্দ্র আছে, তন্ময়দা আছেন, এরা থাকতে এই ধরনের কাজগুলো কি করে হলো, তারা কেন প্রতিবাদ করলো না? আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এবার গিল্ডে যেটা ইলেকশন হয়েছে, ইলেকশনে সবচাইতে বড় কথা হচ্ছে সেক্রেটারির পদের জন্য আবেদন করেছে কে? মানুষকে একজন অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর। আর সাধারণ পদের জন্য আবেদন করেছে কারা জানেন? তন্ময় চক্রবর্তী, আনন্দ আড্ড, একজন আর্ট ডিরেক্টর, একদম নামজাদা আর্ট ডিরেক্টর। সে যদি সাধারণ পদের জন্য, সদস্য পদের জন্য আবেদন করে, তাহলে ঘুঘুর বাসাটা কোন জায়গায় আপনারা বুঝে নিন। আমি পাপিয়াদির কাছে আমি প্রশ্ন করি, আপনি এই ব্যাপারটা বুঝুন, এবং এই ঘুঘুর বাসা ভেঙে আমাদের টেকনিশিয়ানদের একটা সঠিক জায়গা এনে দিন। আর কিছু বলবো, আরো অনেক কথা আছে, যেমনি আমাদের ডিপার্টমেন্টের আরো একটা বড় জিনিস হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে অনেক পুরনো ছিল হচ্ছে রমেশ। এই রমেশ হচ্ছে অনেক পুরনো ছেলে, কার্তিক বাবুর আমলের ছেলে। সেই ছেলেটা খালি বিজেপি করতে বলে, বিজেপি মাইন্ডের ছেলে বলে
তাকে বিনা নোটিশে তার কার্ডটা ক্যান্সেল করে দিয়েছে। ইলেকশনে ভোট হ্যাঁ, দিতে দেয়নি। এবং ইলেকশনে ভোট পর্যন্ত দিতে দেয়নি, এবং ইলেকশনে ভোট দিচ্ছে কারা? অবজারভার, যারা এখনো পর্যন্ত পরিণত না। যে পরিণত না সে কি করে চিন্তা করবে কাকে ভোট দিয়ে আমরা জিতিয়ে আনবো? তাদের অনেক কষ্ট করে আমরা কিন্তু সেটাকে আটকাতে পেরেছি। বন্ধ করেছে। আরো ব্যাপার হচ্ছে আমাদের সবচেয়ে যে দুর্দশা হচ্ছে কিরকম ঘুঘুর ভাষা, আর ডিরেক্টররা যে কিভাবে কমিশন খায়। আমি কমিশনই খাই বলবো, তার কারণ হচ্ছে আমাদের এখানটায় কার্পেন্টার আছে, পেন্টার আছে, পালিশ মিস্ত্রি আছে, এরকম আর্ট ডিপার্টমেন্ট না, অনেক ডিপার্টমেন্ট নিয়ে একটা আর্ট ডিপার্টমেন্ট তৈরি। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে পপস আর্টিস্ট। আজকে পপস আর্টিস্টদের কোনো গিল নেই, তারা কাজ করে, তারা ঠিক মতো জল পায় না, তারা ঠিক সময় মতো খাবার পায় না, তারা সঠিক সময় পয়সা পায় না, এবং তাদের পরিবার, আমরা যেহেতু একটা অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর, আমরা ওতপ্রোতভাবে তাদের সঙ্গে জড়িত। আমরা বিভিন্ন সময় তাদের কাছে আবদার করি, শান্তুদা এটা করে দাও না, ও এটা করে দাও না, কিন্তু তারা ঠিক মতো পয়সা পায় না, তাদের ছেলেরা ঠিক মতো কোনো আমি যেটুকু শুনেছি, আরো নিশ্চয়ই শান্তুদা কাগজপত্র আপনাদের কাছে দেবে, আনন্দ আউটডোর আর্ট ডিরেকশনে সে কাজ করেছিল 1,70,000 টাকা ডিউ। রণজিৎ ঘোড়ের আর্ট ডিরেকশনে কাজ করেছিল প্রায় 1.5 লাখ টাকার উপর ডিউ। এরকম আরো বাবলুর প্রোডাকশনে কাজ করেছিল 60-70,000 টাকা ডিউ। তারপরে হচ্ছে আরো অনেক সঞ্জুর প্রোডাকশনে কাজ করেছিল, সেখানেও 40-50,000 ডিউ। যদি একটা পপস আর্টিস্ট যদি এতগুলো টাকা ডিউ রাখা হয়, তাহলে সেই পপস আর্টিস্ট তার জুনিয়রদের কিভাবে পেমেন্ট দেবে, তার সংসার কিভাবে চলবে? এমনকি এটার ব্যাপারে আমি যেটুকু শুনেছি যে সে আমাদের সিনে আর্ট ডিরেক্টর গিল্ডকে দরখাস্ত দিয়েছে, চিঠি দিয়েছে, তারও কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি, এবং তারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আজকে হয়তো আপনাদের সামনে এসছে, চিঠিপত্র জমা করবে ওরা তো আমাদের তো আমরা একটা চায়ের যে ছেলে দেয় আমাদের ডিপার্টমেন্টে, তারও কিন্তু গুরুত্ব আছে, সে ঠিক সময় মতো চাটা দিয়ে যায় বলে কিন্তু আমরা এনার্জি পাই। তো পপস আর্টিস্ট যদি সঠিক সময় যদি সে আমাদের কাজটা প্রেজেন্টেশন না করতে পারে, তাহলে আমরা কি করে কাজটা করব? কিন্তু তারা যদি দিনের শেষে যদি ঠিক মতো খাবার না পায়, ঠিক মতো জল না পায়, তার পরিবারকে যদি একটু অন্ন না তুলে দিতে পারে, তার ছেলেরা যদি আন্দোলন করে টাকার জন্য, তাহলে সে কিভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করবে? এইটাও আমি দৃষ্টিগোচর করতে চাই আমি পাপিয়াদি এবং ইয়েকে। আর আমি রমেশকে বলবো, তোমার পুরনো অভিজ্ঞতা থেকে তুমি অন্তত কিছু বলো, না কথাটা সঠিক কিনা তুমি সেটা বলো। আমাদের আর্ট ডিরেক্টর গিল্ডের যারা এখন পদাধিকার পদে রয়েছেন, তারা তাদের নিজেদের ইচ্ছা মতো কাজগুলো করে যাচ্ছেন, কারণে অকারণে যে কোনো সদস্যকে তার সদস্য পদ থেকে বসিয়ে দিচ্ছে। তা আমি চাই পাপিয়াদির কাছে অনুরোধ করতে যে আপনি একটু দায়িত্ব নিয়ে দেখুন আর্ট ডিরেক্টর গিল্ডের যেই অবস্থাটাকে ভেঙে দেওয়া যাচ্ছে, যারা দায়িত্বে বসে আছে তাদেরকে সরিয়ে দিয়ে আপনি সঠিক লোককে সেই দায়িত্বে রিপ্লেস করুন। ডিরেক্টরের গিল্ড থেকে উচিত একটা মাস পিরিয়ড করা, পুরো চিঠি করুন, প্রতিটা ইয়েকে সাইন করিয়ে দিয়ে বছর পরে আমরা হয়তো উন্মুক্ত কণ্ঠে আমাদের কিছু কথা সবার সামনে বলতে পেরেছি। এইটা যারা অর্গানাইজ করেছেন, আজকে আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা মন খুলে কিছু বলতে পারি, এবং প্রেসকে ডেকেছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি দাদাদের, যে আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের পথ দেখাবেন, আমরা অবশ্যই সেই পথে। প্রথম শিকার আমি পিঙ্কু গোস্বামী। ধন্যবাদ প্রথম শিকার। ধন্যবাদ পিঙ্কুদাকে, ধন্যবাদ। 18 সালের থেকে আমি প্রথম এবং শিকার। আমরা আমার কাজ যার করে জন্য বিজেপি করি। এই মঞ্চ পেয়েছি, যার জন্য আমরা এত কথা বলতে পারছি, সেটা হচ্ছে আমি আশা করি যে ভারত মাতা কি জয় বলে আমরা ওনাকে সংবর্ধনা করব। বিজেপি এসছে বলে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আন্দোলন করতে পারছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।